হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 2022 রিক্রুটমেন্ট প্রসেসে আবার প্রশ্নের মুখে প্রাথমিকে 9533 নিয়োগ নিয়ে নতুন মামলা কলকাতা হাইকোর্টে। সেই মামলায় পর্ষদ বিপাকে পড়তে পারে। সেই মামলায় কি কি ঘটলো আজ শুনানির সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা থাকবে। কি কি কথোপকথন হলো, কি কি নির্দেশ দিলেন, বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন 2022 রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কি কি মামলার বিস্তারিত আপডেট উঠে এলো, শুনানির কথোপকথন আমরা জেনে নিই। তো আজ কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কোর্ট নাম্বার 14তে এই প্রাথমিক 2022 রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে একটি গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলা কলকাতা হাইকোর্টে ওঠে এবং মাননীয় বিচারপতি তিনি গুরুত্বপূর্ণ শুনানি করিয়েছেন। তো আজ পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন ফিরদৌস শামীম, অন্যদিকে পর্ষদের হয়ে কথা বলছিলেন রাতুল বিশ্বাস। তো শুনানির শুরুতেই একদম মাননীয় বিচারপতি তিনি ফিরদৌস শামীম মহাশয়কে প্রশ্ন করেন যে আপনার প্রেয়ার কি রয়েছে। ফিরদৌস শামীম তিনি বলেন, মাই লর্ড, এই মামলাটি 2022 রিক্রুটমেন্ট প্রসেসকে নিয়ে। আমি এই 2022 রিক্রুটমেন্ট প্রসেসে এলিজিবল ক্যান্ডিডেট ছিলাম এবং সেখানে অংশগ্রহণ করেছিলাম এবং এই রিক্রুটমেন্ট প্রসেসের সিলেকশন যারা কমিটি, সেই কমিটি আমাকে এলিজিবল হিসেবে দেখিয়েছিল এবং তারা আমাকে ইন্টারভিউয়ে কল করেছিল এবং সেই ইন্টারভিউ প্রসেসে আমি অংশগ্রহণ করি। কিন্তু পরবর্তীতে যখন মেরিট লিস্ট প্রকাশিত হয় তখন সেই মেরিট লিস্টের মধ্যে আমার নাম সেখানে আসেনি, অর্থাৎ আমি চাকরিটা পাইনি। তো এই প্রসেস কমপ্লিট হওয়ার পর পুনরায় আবার একটি নতুন লেটার আসে আমার কাছে যে আমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে। পুনরায় আমাকে একটি সেকেন্ড ইন্টারভিউ লেটার পাঠানো হয়েছে। তো ফিরদৌস শামীম বাবু তিনি ফার্স্ট ইন্টারভিউ লেটার, সেকেন্ড ইন্টারভিউ লেটার সেগুলো তিনি দেখান। 2023 সালের এপ্রিল মাসে ফার্স্ট ইন্টারভিউ লেটার আমার কাছে আসে বা কম্পিউটারে জেনারেট হয় এবং ইন্টারভিউয়ের ডেট ছিল 8ই মে 2023 তারিখে। তো সেকেন্ড যে ইন্টারভিউ সংক্রান্ত যে লেটারটি আসে সেই লেটার উল্লেখ করা রয়েছে যে 2023 সালের 11ই এপ্রিল তারিখে কলকাতা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে সেই মামলায় যারা পিটিশনার ছিলেন তারা নট এলিজিবল ফর দিস রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ তারা 2022 রিক্রুটমেন্ট প্রসেসে এই সমস্ত পিটিশনাররা তারা কখনোই এলিজিবল ক্যান্ডিডেট নয় এবং সেই পিটিশনারের লিস্টে 185 নম্বর সিরিয়ালে তার নাম রয়েছে। এখন তার প্রশ্ন হচ্ছে যে আমি ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করে ফেলেছি, তারপরে আমার সেকেন্ড ফেজে এসে গিয়ে তাদের যেই লিস্ট ধরিয়ে দেওয়া এর কতটা কি যৌক্তিকতা রয়েছে। যেখানে আমি ইন্টারভিউ দিয়ে এসেছি, সিলেকশন কমিটি আমাকে এলিজিবল হিসেবে গ্রহণ করেছে, তারপরে এই লেটারের যৌক্তিকতা কতটা রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই 9533 এর প্যানেল অর্থাৎ 2022 রিক্রুটমেন্ট প্রসেসটা কন্ডাক্ট করেছিল পর্ষদ। তো সেখানে হাইকোর্টের নির্দেশ কিভাবে কার্যকরী হতে পারে প্রশ্ন তোলেন ফিরদৌস শামীম। তিনি আরো বলেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই ডিএলএড 2020-22 যে সেশন, সেই ডিএলএড এর ব্যাচ সম্পূর্ণভাবে কোয়াস্ট করে দেয় বা বাতিল করে দেয়। যেটা শ্রাবণী নায়কের যে মামলা সেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদেরকে বসতে দেয়নি এই 2022 রিক্রুটমেন্ট প্রসেসে। এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন সুপ্রিম কোর্টে যায় এই ডিএলএড 2022 মামলায়, সেই মামলার এফিডেভিটে আমার এই পিটিশনার তার নাম সেখানে তারা উল্লেখ করে। যে ক্যান্ডিডেট অলরেডি পার্টিসিপেট করেছে এই 2022 রিক্রুটমেন্ট প্রসেসে তার নাম সেই পিটিশনারের লিস্টে তারা রেখে দেয়। যে রিক্রুটমেন্ট প্রসেসে আমি অলরেডি আমাকে অ্যালাউ করা হয়েছিল, আমি এলিজিবল ছিলাম, আমি সেখানে অ্যাপ্লাই করেছি, আমাকে ইন্টারভিউ ডাকা হয়েছে, আমি ইন্টারভিউ সাকসেসফুলি ভাবে দিয়েছি, কিন্তু আমাকে সেখানে অ্যালাউ করা হয়নি বা চাকরিটা আমি পাইনি। তো তারপরে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে বলা হচ্ছে যে এই ক্যান্ডিডেট এলিজিবল ক্যান্ডিডেট নয়। তো ফিরদৌস শামীম তিনি প্রশ্ন করেন যে ফার্স্ট টাইম আমাকে কেনই বা অ্যালাউ করা হলো এবং সেকেন্ড টাইম কেন বা আমাকে অ্যালাউ করা হলো না, তার উত্তর আমি জানতে চাই। কেন পর্ষদ এই ক্যান্ডিডেটকে ডিসঅ্যালাউ করেছে তা তার অ্যাপ্লিকেশন ফর্ম দেখে তারা তার যুক্তি দেখিয়েছে, অর্থাৎ পর্ষদ যুক্তি দেখিয়েছে। তো অ্যাপ্লিকেশন প্রসেস যখন চলে তখন প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা 2019-21 যে ডিএলএড ব্যাচ তাদেরকে কনসিডার করে, অর্থাৎ তাদেরকে অ্যাপ্লাই করতে দেয় এবং তারা যখন ফর্ম ফিলআপটা শুরু করে তখন ফর্ম ফিলআপের মধ্যে এই ট্রেনিং কোয়ালিফিকেশন নিয়ে 3টি অপশন তারা রেখেছিল। প্রথমত পাস, যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি পাস করে গেছে তাদের জন্য একটা, দ্বিতীয়ত অ্যাপিয়ারিং একটা অপশন রেখেছিল এবং তৃতীয়ত পার্সুইং একটা ক্যান্ডিডেট বা অপশন রেখেছিল। আমার ক্যান্ডিডেট তিনি মেনশন করেছিলেন অ্যাপিয়ার্ড। আমি কখনোই এই অপশনটা চুজ করিনি, যে পার্সুইং অপশনটা কখনোই আমি গ্রহণ করিনি বা চুজ করিনি। আমি পার্সুইং অপশন চুজ না করা সত্ত্বেও পর্ষদ আমাকে ডিটেক্ট করেছে এই পার্সুইং ক্যান্ডিডেট হিসেবে, যেখানে আমি আমার এই ট্রেনিং সেশন আমি উল্লেখ করেছি, আমার ট্রেনিং কোয়ালিফিকেশন 2019-21। একই রকম ভাবে যে সমস্ত এই সেশনের ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে প্রাথমিক শিক্ষা পর্ষদ কনসিডার করেছে, কিন্তু আমার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো রকম ভাবে কনসিডার করেনি। তিনি বলেন যে 2020 এই ব্যাচ অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে, কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট এখনো পায়নি, সুপ্রিম কোর্টে এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে। তো অবশেষে তিনি উল্লেখ করলেন এই পিটিশনার তিনি ডিএলএড 2019-21 সেশনের একজন ক্যান্ডিডেট, তো তাকে কোনো রকম ভাবে কনসিডার করা হয়নি।
তো এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ভুল করেছে। তো মাননীয় বিচারপতি প্রশ্ন করেন যে যদি আপনাকে পার্সুইং হিসেবে গ্রহণ করা হয় তাহলে আপনার কি প্রবলেম বা কোনো রকম ভাবে কোনো পরিবর্তন আসবে কি? তো শামীম বাবু বলেন যে না, তাতে করে তো তার সুবিধাই হবে, কেননা তাদেরকে তো ইন্টারভিউ গ্রহণ করা হয়েছে এবং তারা কনসিডারের মধ্যে আছেন। তো আমার পিটিশনারকে সেই কনসিডারটাও করা হয়নি। এরপর শামীম বাবু তিনি রুলস পড়ে শোনান যে রুল 8(1)-এ সেখানে উল্লেখ করা রয়েছে যে কোনো একজন ক্যান্ডিডেট তিনি যখন যে ফর্মটা ফিল আপ করবেন সেই ফর্মের মধ্যে যে তথ্য দেবেন সেই তথ্যটা ভেরিফিকেশন করা হবে এবং সেটাকে গ্রহণ করা হবে। তো রুল 8(1) অনুসারে আমি এটা ধরেই নেব বা এটা হওয়াই উচিত যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা আমাকে স্ক্রুটিনাইজ করেছে বা সমস্ত প্রসেসটা ভেরিফিকেশন করেছে আমাকে, তারপরে আমাকে ইন্টারভিউতে ডেকেছিল, আমাকে এলিজিবল মনে করেছিল বলেই তো তারা ফার্স্ট টাইম ইন্টারভিউ ডেকেছিল আমাকে। রুল 8(2) সেখানে উল্লেখ করা রয়েছে যে যে সমস্ত এলিজিবল ক্যান্ডিডেট হবে তার প্রত্যেককেই ইন্টারভিউতে কল করা হবে। তো 8(1) অনুসারে এই ক্যান্ডিডেট এলিজিবল ক্যান্ডিডেট এবং 8(2) অনুসারে এই ক্যান্ডিডেট ইন্টারভিউতেও ডাক পেয়েছেন। তো পর্ষদ আমাকে এলিজিবল বলে মনে করেছে বলেই তো আমাকে ইন্টারভিউতে ডেকেছে, কিন্তু পর্ষদ সুপ্রিম কোর্টে যে এফিডেভিট দাখিল করেছে সেখানে তারা বলছে আমি এলিজিবল নই। এটাই আমার পয়েন্ট মাই লর্ড। শামীম বাবু এভাবে তুলে ধরেন। এরপর পর্ষদের হয়ে রাতুল বাবু তিনি ছিলেন, সবুজ রায় শুনছিলেন, কিন্তু তিনি আজ এই মামলার জন্য কোনো রকম ভাবে রেডি ছিলেন না। তিনি বলেন যে মাই লর্ড এটাকে মন্ডেতে শোনা হোক, অর্থাৎ আগামী সোমবার এই মামলাটি শুনানি করানো হোক। তিনি বলেন যে মাই লর্ড এর আগের যে মামলাটি রয়েছে সেই মামলার জন্য আমি প্রিপেয়ার আছি, এই বর্তমানে এই মামলাটির জন্য আমি একদমই প্রিপেয়ার নই, এটার জন্য সোমবার লিস্টেড করে রাখা হোক। তো মাননীয় বিচারপতি তিনি বলেন গাম। এরপর মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি অর্ডার লেখা শুরু করেন। তো সমস্ত ঘটনাটা অর্ডার কপির মধ্যে উল্লেখ করেছেন মাননীয় বিচারপতি যে পিটিশনারকে ফার্স্ট টাইম কল করা হয়েছিল ইন্টারভিউতে, কোন রুলস এর উপর বেস করে তাকে এলিজিবল গ্রহণ করা হয়েছিল, তাকে ইন্টারভিউতে দেখা হয়েছিল, সমস্ত রুলস গুলো উল্লেখ করেন এবং সুপ্রিম কোর্টের এসএলপিতে এই পিটিশনারের নাম সেখানে উল্লেখ করা রয়েছে। সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের যে মামলা 2022 ডিএলএড এর মামলা, সেই মামলার সঙ্গে এই পিটিশনারকে ট্যাগ করা হয়েছে। এই সমস্ত বিষয়গুলো তিনি উল্লেখ করেন। পিটিশনারের দাবিটা কি সেটাও তিনি উল্লেখ করেন যে পিটিশনারের দাবি জানিয়েছে তাকে যেন এই রিক্রুটমেন্ট প্রসেসে ক্যান্ডিডেটচার দেওয়া হয়, অর্থাৎ তাকে রিক্রুটমেন্ট প্রসেসে সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে শামীম বাবু। এবং এটা উল্লেখ করেন এই মামলার পিটিশনার তিনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ডিএলএড সেশন 2019-21 সেশনে তিনি ডিএলএড করেছেন, 2 বছরের ডিপ্লোমা করেছেন। তো পর্ষদকে নির্দেশ দিলেন যে এই সংক্রান্ত বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের ইনস্ট্রাকশন কি রয়েছে বা প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান অবস্থান কি সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাতে হবে এবং এই মামলাটি পরবর্তী শুনানির জন্য 14ই আগস্ট নির্ধারণ করে দিয়েছেন মাননীয় বিচারপতি। তো এভাবেই 2022 রিক্রুটমেন্ট প্রসেসের এই মামলাটি সম্পূর্ণ হয়েছে সমস্ত শুনানি প্রক্রিয়া। তো পরবর্তী এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।